নমস্কার বন্ধুরা, তিয়াসার রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি নিরামিষ দিনের জন্য একটা দারুণ সুস্বাদু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই নিরামিষ দিনে এরকম একটা দারুণ সুস্বাদু রেসিপি থাকলে এটা দিয়েই এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আর এটা কিন্তু ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। আর এই রেসিপিটা যদি নিরামিষ দিনে একবার বানিয়ে থাকেন তাহলে সবাই কিন্তু আপনার কাছে বারবার আবদার করবে যে রেসিপিটা বানানো হোক। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটা শুরু করা যাক। তো রেসিপিটা শুরু করার জন্য প্রথমেই কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তারপরে তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা। গোটা জিরে আর আদাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আদাটাকে কুচিয়েও দিতে পারেন। ও গোটা জিরেটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। কাঁচা লঙ্কাটা দিয়ে আদা, কাঁচা লঙ্কা ও জিরেটাকে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ফোড়নটাকে আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে একটা কুচিয়ে নেওয়া টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে ফোড়নের সঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে আরও একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ততক্ষণই কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা গলে গিয়ে মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে। দেখুন, টমেটো ভালোভাবে গলে গেছে আর মশলা থেকে তেলটা আলাদা হতে শুরু করেছে। এবার আমি এখানে 2টো বড় সাইজের সেদ্ধ আলু নিয়েছি। এই আলুগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে দিচ্ছি। আর খেয়াল রাখতে হবে যেন মোটা দানা না পড়ে। এ সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিতে হবে। এখানে 2টো বড় সাইজের আলু দিয়েছি। আপনারা যে পরিমাণ করবেন সেই অনুযায়ী আলুটা দিয়ে নেবেন। গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্যে ভেঙেও দিয়ে দিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে যেন বড় দানা না চলে যায়। গ্রেট করে দেওয়া হয়ে গেলে এবার মশলার সঙ্গে আলুটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর খেয়াল করবেন যেন আলুর গোটা অংশ এর মধ্যে না যায়। আলুটা দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে বেশ খানিকটা পনির নিয়েছি। পনিরটাকে এবার এর সঙ্গে গ্রেট করে দিয়ে দিচ্ছি। পনিরটা যদি আপনারা বেশি করে দেন তাহলে খেতে ভালো লাগবে। আপনাদের কাছে যদি গ্রেটার না থাকে তাহলে আপনারা হাতের সাহায্যে ভেঙে পনিরটাকে এর মধ্যে মিশিয়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা, পনিরটাকে আমি গ্রেট করে নিয়েছি। এবার পনিরটাকে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুর পুরের সঙ্গে পনিরটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছু কারি পাতার কুচো ছড়িয়ে দিচ্ছি। তারপর কারি পাতাটা দিয়েও আবার এই পুরের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অল্প একটু চিনি মিশিয়ে নিচ্ছি। চিনিটা দিলে খেতে ভালো লাগবে। এখন আমি এই পুরের মধ্যে থেকে অল্প একটু নিয়ে একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি। এই হাফ বাটি মতো পুরটা আমি তুলে রেখে দিচ্ছি। এটা পরে ব্যবহার করব। এবার বাকি পুরটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বাকি পুরটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে এবার এটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। পুর ভালো করে ঠান্ডা করে নেওয়ার পর এখানে আমি নিয়েছি 6টা পাঁপড়। আমি যে পরিমাণ আলু নিয়েছি তাতে আমার 6টা পাঁপড় লাগবে, তবে আপনারা যেমন করবেন সেই পরিমাণ পাঁপড়টা নিয়ে নেবেন। এবার আমি একটা পাত্রের মধ্যে জল নিয়েছি। এবার এই জলে পাঁপড়গুলোকে ধুয়ে নেব। প্রথমে আমি পাঁপড়টাকে এইভাবে ধুয়ে নিচ্ছি, তবে সব পাঁপড় যেন একসঙ্গে ধুয়ে নেবেন না। প্রথমে একটা পাঁপড় ধুয়ে নেবেন। 2টো পাঁপড় এইভাবে ধুয়ে নেবেন। একসঙ্গে সব পাঁপড় ধুয়ে নিলে পাঁপড়গুলো নরম হয়ে যাবে, তখন আর ভাঁজ করা যাবে না। দেখুন বন্ধুরা, এইভাবে 2টো পাঁপড় আমি প্রথমে ধুয়ে নিয়েছি। আর আমি এই ধুয়ে নেওয়া পাঁপড়টা এখানে রেখে দিচ্ছি। তারপর এই পুরের মধ্যে থেকে অল্প করে নিয়ে এইভাবে মাঝখানে দিয়ে দিচ্ছি।
তারপর এইভাবে একটু ফোল্ড করে নিতে হবে। তো বন্ধুরা দেখবেন খুব সহজেই আর খুব তাড়াতাড়ি ফোল্ডটা করে নেওয়া হবে। ফোল্ড করতে কোনো রকম অসুবিধা হবে না। তারপর এইভাবে ফোল্ড করে নেবেন। দেখুন খুব সুন্দর ফোল্ডটা করা হয়ে গেল। আর দেখবেন এই দুমুখ সুন্দরভাবে আটকে যাবে। যদি আটকে না যায় হাতে একটু জল নিয়ে এইভাবে আটকে নেবেন। দেখুন একটা তৈরি হয়ে গেল। পুরটা ভরে ফোল্ড করার পর এইভাবে হাতের সাহায্যে একটু চেপে চেপে নিতে হবে। তারপর এইভাবে ফোল্ড করে নিতে হবে। একটু হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে দেবেন। দেখুন দেখুন বন্ধুরা, একটা পাঁপড়ের মধ্যে আমি সুন্দর করে পুরটা ভরে নিয়েছি, ভরে ফোল্ড করে নিয়েছি। দেখুন বন্ধুরা, সমস্ত পাঁপড় আমি ফোল্ড করে নিয়েছি। এবার দেখুন বন্ধুরা, পুর ভরা পাঁপড়গুলো ভাজার জন্য কড়াই দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ মতো সরষের তেল। তেল গরম হয়ে এলে পুর ভরা পাঁপড়গুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি 3টে করে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। আর এই পাঁপড়গুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না। পাঁপড়গুলো ভাজতে 2-1 মিনিট মতো সময় লাগবে, কারণ পাঁপড় ভাজতে খুব বেশি সময় লাগে না। দেখুন বন্ধুরা, পাঁপড়ের এক সাইড ভাজা হয়ে গেলে পাঁপড়গুলোকে আমি এইভাবে উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পাঁপড়ের 2 সাইড ভালো করে ভেজে নিয়েছি। এবার পাঁপড়গুলোকে আমি তুলে নিয়েছি। আর দেখুন পাঁপড়টা দেখতে কত সুন্দর লাগছে। আর এইভাবে ভেজে আপনারা শুধু শুধু খেতে পারেন, চায়ের সঙ্গেও আপনারা এইভাবে ভেজে খেতে পারেন। বাকি পাঁপড়গুলো আমি ওই একইভাবে ভেজে নিচ্ছি। ওদিকে পাঁপড়গুলো ভাজা হতে হতে এদিকে আমি একটা বাটির মধ্যে মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ধনে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চামচ, তবে ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চামচ। আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে দেখুন বাকি পাঁপড়গুলোও ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। পাঁপড় ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে 2 টুকরো করে, আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আর ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে যে আগে থেকে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। এবার মশলাটা দিয়ে ফোড়নের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে একটু তেল ছেড়ে না আসছে। দেখুন বন্ধুরা, মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে দেখুন তেল ছেড়ে এসেছে। এবার এই পর্যায়ে আমি একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে টমেটোটা পেস্ট করে দিয়েছি, তবে আপনারা চাইলে টমেটোটা কুচিয়েও এখানে দিয়ে দিতে পারেন। তারপর টমেটোটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে মশলাটাকে 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঢাকা দিয়ে আমি 2-3 মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর মশলা দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ভালোভাবে ছাড়তে শুরু করেছে। এবার এই পর্যায়ে আমি যে আগে থেকে পুরটা তুলে রেখেছিলাম সেই পুরটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরটাকে দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিচ্ছি। গরম জলটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকা দিয়ে গ্রেভিটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন গ্রেভি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর আমি পাঁপড়টাকে এর মধ্যে দিয়ে দেব। পাঁপড়টা দেওয়ার পর আমি যেহেতু বেশিক্ষণ ফোটাবো না, তাই আমি এর আগে কিছু মশলা এর মধ্যে দিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুনটা। স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে
টমেটো ব্যবহার করেছি, তাই স্বাদের ব্যালেন্সটা যাতে ঠিকঠাক হয় সেই জন্য চিনি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো, চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। গ্রেভির সঙ্গে আরও একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পাঁপড়টা দিয়ে খুব বেশিক্ষণ ফোটালে পাঁপড়টা নরম হয়ে যাবে, তাই পাঁপড়টা দেওয়ার আগেই এই মশলাগুলো দিয়ে নিতে হবে। নুন, ঘি, গরম মশলা ও চিনি দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেভিটাকে খুব ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ভেজে রাখা পাঁপড়গুলোকে দিয়ে দিচ্ছি। পাঁপড়গুলোকে দিয়ে এইভাবে হালকা হাতে নেড়েচেড়ে একবার মিশিয়ে নিচ্ছি। আর পাঁপড়গুলো দিয়ে খুব বেশিক্ষণ ফোটাবো না, 2 থেকে 3 মিনিট মতো পাঁপড়গুলো দিয়ে ফুটিয়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো পাঁপড়টাকে ফুটিয়ে নেব। বেশিক্ষণ ফোটালে পাঁপড়গুলো গলে যাবে। দেখুন বন্ধুরা, পাঁপড়টা দিয়ে 2-3 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। আর দেখুন পাঁপড়গুলো দেখতে কত সুন্দর হয়েছে, খুব সুন্দরভাবে পাঁপড়গুলো রান্নাও হয়ে গেছে। এবার আমি উপর থেকে কিছু কারি পাতা এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আমি এখানে কারি পাতা দিচ্ছি, আপনারা চাইলে ধনে পাতাও দিয়ে দিতে পারেন, তবে কারি পাতা দিলেও খেতে দুর্দান্ত লাগে। এবার আমি কারি পাতাটা দিয়ে একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তৈরি হয়ে যাবে নিরামিষ পাঁপড়ের রেসিপিটা। আর যে কোনো নিরামিষ দিনে যদি এরকম একটা পদ থাকে তো তাহলে এই এক পদেই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। আর এতটাই টেস্টি হয় যে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। একবার বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই আজকের নিরামিষ পাঁপড়ের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।